মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলায় বন্যার সার্বিক পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। 16 জুন থেকে বন্যার পানি প্রবেশ করায় হাকালুকি হাওর তীরবর্তী 3 উপজেলার বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। আশ্রয় কেন্দ্রে যারা যাননি তারা পানির সাথে যুদ্ধ করে নিজ গৃহে অবস্থান করছেন। পানি কিছুটা কমলেও অল্প বৃষ্টিতে আবার বেড়ে যায়। ধীরগতিতে পানি কমায় দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় রূপ নিচ্ছে। কুলাউড়া ও জুড়ি উপজেলা পরিষদ থেকে এখনও পানি নামেনি। বন্যা নিয়ন্ত্রণে সরকার স্থায়ী সমাধানে উদ্যোগী হবে, এমনটা দাবি করেছেন বন্যা কবলিত মানুষরা। স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট নাগরিক হিসেবে শিশুদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শিশুদের মেধা বিকাশে গুরুত্ব আরোপ করেন। যত বেশি তারা শিখতে পারে ততই ভালো। আর ছোটরা পারে, আমরা বুড়োরা যতটা পারি না তারা একটু বেশি পারে, তাদের খুব বেশি শিখতে হয় না, এটাও বাস্তব কথা, সেটাও আমি দেখেছি। কাজে আমি এটাই বলবো যে সকলকে এইভাবেই এক হয়ে কাজ করলে আমরা এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আজকে আমি এটাই চাই যে আমাদের বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ করে উঠবে, তাহলে আমাদের স্মার্ট সিটিজেন হবে, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি। অর্থাৎ এই যে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তি এই ছোট্টবেলা থেকেই, শিশুকাল থেকেই ধীরে ধীরে তারা সেইভাবে গড়ে উঠবে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে এবং দেশের উন্নয়নে তাদের চিন্তা ভাবনা, তারা আরো নতুন নতুন উদ্ভাবনী শক্তি দিয়েই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, সেটাই আমি চাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। বগুড়া জেলা কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 কয়েদির পালিয়ে যাবার ঘটনায় অতিরিক্ত কারা পরিদর্শক কর্নেল শেখ সুজাউর রহমানকে প্রধান করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কারা কর্তৃপক্ষ। আগামী 5 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এদিকে এ ঘটনায় কারাগারের জেলার ফরিদুর রহমান বাদী হয়ে সদর থানায় মামলা করেছেন। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে কয়েদিদের রাতেই কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণ দেখিয়ে প্রধান কারারক্ষী দুলাল হোসেন, হাবিলদার আব্দুল মতিন এবং কারারক্ষী আরিফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কারাগারের বাইরে ও ভিতরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। মঙ্গলবার রাতে বগুড়া কারাগারের ছাদ ছিদ্র করে চাদর দিয়ে রশি বানিয়ে জেলখানার উঁচু দেয়াল পার হয়ে পালিয়েছিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আসামি। ভোর রাতে শহরের চেলোপাড়া চাষি বাজারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এ বিষয়ে জানতে যাচ্ছি বগুড়ায় সহকর্মী আতিকুর রহমান সোহাগের কাছে। সোহাগ, এই ঘটনায় তো ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে, তো আপনার কাছে আর কি তথ্য আছে? জি সাগর, আপনি জানেন একটু আগে বলছিলেন যে বগুড়ায় এই কারাগার থেকে আমরা কিন্তু এই মতো অবস্থান করছি বগুড়া জেলা কারাগারে এই ফটকের সামনে। তো এই কারাগার থেকে কিন্তু কন্ডেম সেল থেকে কিন্তু গতকাল এই 4 আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আসামি, তারা কিন্তু এই আদালতের এই দীর্ঘ প্রাচীর কিন্তু তারা পার হয়ে পাশে যে করতোয়া নদী, এই করতোয়া নদী পাশ দিয়ে কিন্তু তারা এই 50 গজ দূরে গিয়ে চেলোপাড়ায় তারা আটক হয়। তো এরপর থেকে কিন্তু বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং আমরা আজকেও দেখছি যে বগুড়া অতিরিক্ত যে মহাপরিদর্শক, কারা পরিদর্শক শেখ সুজাউর রহমান, উনি কিন্তু এখনো অবস্থান করছেন এবং আমরা একটু আগেও দেখলাম কিন্তু বগুড়া কারাগারের আশেপাশে সব চত্বরগুলো তারা পরিদর্শনও করছেন। তো এছাড়া কিন্তু আমরা আজকে জেনেছি যে আসলে কারাগার কর্তৃপক্ষের মাধ্যমে 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা আগামী 5 কর্মদিবসের মধ্যে তারা তদন্ত প্রতিবেদন জমা দিবেন। এরপরে কিন্তু তারা আরো বিভিন্ন ব্যবস্থা নেবে, যে আসলে দায়িত্ব অবহেলা এবং কোথায় কোথায় ত্রুটি রয়েছে এই বিষয়গুলো তারা খুঁটিয়ে দেখছেন। তো এর পাশাপাশি কিন্তু ইতিমধ্যে কিন্তু গত রাতে থেকে আমরা সকাল পর্যন্ত জেনেছি যে আসলে ইতিমধ্যে 3 জনকে সাময়িক বরখাস্ত এবং 3 জনকে ইতিমধ্যে কিন্তু বিভাগীয় মামলাও রুজু করা হয়েছে। আর আমরা প্রধান যে মহাপরিদর্শক, কারা অতিরিক্ত মহাপরিদর্শক যিনি, ওনার সঙ্গে কথা বলেছি, উনি আসলে জানিয়েছেন যে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসলে এর বিষয়ে বিশদ কিছু জানা যাবে না। তো এর পরিবর্তিতে কিন্তু আরো তারা ব্যবস্থা নেবেন এবং কঠোর ব্যবস্থা নেবেন। সাগর, জানছিলাম 4 আসামি পালানোর ঘটনায় পরবর্তী খবর।
ফ্যাসিবাদী সরকারে রোশনালয়ে পড়ে বিএনপি চেয়ারপারসন দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাধীন বাংলাদেশের বিনির্মাণে খালেদা জিয়ার অবদান রয়েছে বলে উল্লেখ করেন ফখরুল। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধনে তিনি একথা বলেন। আজকে অন্যায়ভাবে আজকে ফ্যাসিবাদের আগ্রাসনের শিকার হয়ে অত্যাচার নির্যাতনের মধ্যে তাকে একেবারেই রাজনীতি থেকে দূরে সরে দেওয়ার লক্ষ্যে একেবারে আইনকে বেআইনিভাবে ব্যবহার করে দীর্ঘদিন ধরে তাকে কারাগারে আটক করে রাখে। সিলেটে বানভাসী মানুষের দুর্ভোগের খবর জানাচ্ছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট সজল ছত্রী। সজল, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন? সাগর, দুদফা বন্যায় সিলেটের প্রায় 10 লাখ মানুষ আক্রান্ত হয়। এখনও কিন্তু 7 লাখ মানুষ পানিবন্দী আছে জেলা প্রশাসনের হিসেবে, এবং পানি অত্যন্ত ধীর গতিতে নামছে। কিছু জায়গায় পানি বেড়েছে বলেও আমরা খবর পেয়েছি। বালাগঞ্জে কিছু জায়গায় বৃষ্টিপাতের কারণে নতুন করে কিছু এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া অন্যান্য জায়গা থেকে কিন্তু পানি নামছে। আপনাদের যদি কোম্পানিগঞ্জে এখন আছে, কোম্পানিগঞ্জের দৃশ্য দেখাই যে পানি নামতে শুরু করার পর বেশিরভাগ বসতভিটা, বিশেষত যারা একদম নিচু অঞ্চলে বাস করেন, তাদের ঘরবাড়ির কিন্তু এই দশা, এবং তারা আশ্রয়কেন্দ্রে থাকতে বা অন্য কোথাও থাকতে হয়তো সহজেই ত্রাণ সহায়তা পেয়েছেন, কিন্তু এখন তারা বাড়িঘরে ফিরে আসার পরেই পানিবন্দী ভিটায় কিন্তু তাদের কাছে যথেষ্ট ত্রাণ পৌঁছাচ্ছে না, এবং তারা খাবার দাবার সহ নানান সংকটে কিন্তু এখনো আছেন। বিশুদ্ধ পানি নিয়েও সংকট তাদের আছেন। এই অবস্থায় ত্রাণ তৎপরতাও চলছে। আজকে এনটিভির পক্ষ থেকেও ত্রাণ নিয়ে আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি এবং দেখছি যে মানুষের দুর্ভোগ আসলে কাটছে না সহজে। আবহাওয়া অফিসও বলছে যে এ মাসে কিন্তু এখনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তাহলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে। জেলা প্রশাসন বলছে এ নিয়ে তারা প্রস্তুতি রেখেছেন। কিন্তু আসলে বানভাসী মানুষ যারা এখন ঘরে ফিরছেন নিজের বসত ভিটায়, তারা ফিরে দেখছেন যে দুদফায় বন্যায় তাদের বসত ঘরের বেশিরভাগ জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। তাদের খাবার দাবারের আসলে যথেষ্ট সংস্থান নেই। এই সংকটটি তারা মোকাবেলা করছেন, এবং তারা আশঙ্কা করছেন যে যদি আবারও ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা দেখা দেয়, তাহলে আরও বেশি দুর্ভোগে পড়বেন তারা। তো সাগর, এই হচ্ছে আসলে সর্বশেষ পরিস্থিতি। এখন মানুষ ঘরে ফিরতে শুরু করেছে আশ্রয়কেন্দ্র থেকে, এবং তাদের যে ধ্বংসস্তূপ প্রায় যে বসতবাড়ি, সেখানেই তারা আবার থিতু হওয়ার চেষ্টা করছেন। সাগর, আজকে শিশুরা প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হয়ে আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর স্মার্ট প্রজন্ম গড়ে তুলতে তার সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। সকালে রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা পদক 2023 প্রদান এবং জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা এসব কথা বলেন। নজরানা চৌধুরী রিপোর্ট। শিশুবান্ধব প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা, এই প্রতিপাদ্য নিয়ে শুরু হলো জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2024। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এর উদ্বোধন করেন। প্রাথমিক শিক্ষার বিভিন্ন ধাপে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। একই সাথে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্টতার বিভিন্ন ক্যাটাগরিতে 15 ব্যক্তি ও 3টি প্রতিষ্ঠানকে প্রাথমিক শিক্ষা পদক 2023 তুলে দেন তিনি। এ সময় শেখ হাসিনা বলেন, সুষম জনকল্যাণমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই তার সরকারের লক্ষ্য। মেয়েদের স্কুলে যাওয়ার সংখ্যা 98.25% বৃদ্ধি পেয়েছে, আর ঝরে পড়ার হার সেটাও কমে গেছে, এখন মাত্র 13.15। এবং সেই সাথে আমাদের যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তারাও যেন একই সাথে পড়াশোনা করতে পারে। এবং এই ছোট্ট ছোট বাচ্চাদের ছোটবেলা থেকে এই শিক্ষা দিতে হবে। যেমন আমরাও ছোটবেলায় আদর্শ লিপিতে পড়েছি যে কানাকে কানা বলিও, খোড়াকে খোড়া বলিও না। এই জন্যই আমরা এটাই চেয়েছি যে সমন্বিতভাবে সবার জন্য শিক্ষার দ্বার উন্মোচন করে দেওয়া, যাতে করে তাদের ভিতরে এই মানবিক গুণাবলী যত সৃষ্টি হয় সেই ব্যবস্থা করা। স্কুল ফিডিং ব্যবস্থায় কমিউনিটি পর্যায় থেকে পরিবার পর্যন্ত সবাইকে অংশগ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাথমিক পর্যায়ে কম্পিউটার ল্যাব স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীদের কম্পিউটার শিক্ষা দেওয়ার ঘোষণাও দেন তিনি। আমাদের বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে, তাহলে আমাদের স্মার্ট সিটিজেন হবে, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি, স্মার্ট সোসাইটি। অর্থাৎ
এই যে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তি, এই ছোট্টবেলা থেকেই, শিশুকাল থেকেই ধীরে ধীরে তারা সেইভাবে গড়ে উঠবে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে এবং দেশের উন্নয়নে তাদের চিন্তা ভাবনা, তারা আরো নতুন নতুন উদ্ভাবনী শক্তি দিয়েই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, সেটাই আমি চাই। প্রাক প্রাথমিক শিক্ষা 2 বছরের হবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। সরকার ভারতের কাছে দেশকে জিম্মি করে দিচ্ছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যেসব চুক্তি করা হয়েছে তা দেশের স্বার্থ বিরোধী। বেগম খালেদা জিয়ার সাজা 6 মাস করে স্থগিত করা সরকারের নতুন খেলা মন্তব্য করে তিনি বলেছেন, প্রতিহিংসার শিকার হয়ে প্রতিদিনই মৃত্যুর সঙ্গে লড়ছেন বিএনপি প্রধান। এক মানববন্ধনে এসব বলেন মির্জা ফখরুল। ইমরুল আহসানের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত মানববন্ধনে দলের নেতারা বলেন, বেগম জিয়া ও গণতন্ত্রের মুক্তি একই সূত্রে গাঁথা, তাই আন্দোলনে সবাইকে নামার আহ্বান জানান তারা। রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে সাবেক প্রধানমন্ত্রীকে অন্যায়ভাবে সাজা ও বন্দী করে রাখা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। আজকে অন্যায়ভাবে আজকে ফ্যাসিবাদের আগ্রাসনের শিকার হয়ে অত্যাচার নির্যাতনের মধ্যে প্রতিদিনই তাকে সঙ্গে লড়তে হয়। 6 মাস করে সাজা স্থগিত করছে, তার মানে সাজা কিন্তু কমছে না, সেই সাজা আবার যুক্ত হবে ভবিষ্যতে যখন তাদের প্রয়োজন হবে। এটা কার একটা খেলা, অর্থাৎ আরো বেশি দীর্ঘায়িত করা হবে। ভারত থেকে প্রধানমন্ত্রী কিছুই আনতে পারেননি মন্তব্য করে মির্জা ফখরুল অভিযোগ করেন, ক্ষমতায় থাকার জন্য দেশের স্বার্থ বিকিয়ে দিচ্ছে আওয়ামী লীগ। বাংলাদেশে এখন যারা শাসন করছে এরা বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে। যে সমস্ত চুক্তি করা হচ্ছে, সমঝোতা করা হচ্ছে, সেটা পুরোটাই বাংলাদেশের পক্ষে নয়। কি এনেছেন আপনারা এবার ভারত থেকে সফর করে? পানির কথা কোথাও নেই। উপরন্তু যে কথাটা আছে সেটা আরো ভয়াবহ। হচ্ছে যে তারা তিস্তা চুক্তির জন্য, ভারত প্রকল্পের জন্য ভারত প্রস্তাব দিয়েছে। শেখ হাসিনা বলেছেন, ভারতকে যদি আমরা কাজটা দেই তাহলে আমাদের পানির সমস্যার সমাধান হয়ে যাবে। পক্ষান্তরে যেটা করেছেন যে তিস্তার পানির সমস্যা, যেটা বন্টনের যে সমস্যা, সেটাকে আপনি বাতিল করে দিলেন। অর্থাৎ তিস্তার পানি বন্টনের সমস্যা হইল না। এইভাবে আপনার দেশকে পুরোপুরিভাবে ভারতের কাছে একেবারে জিম্মি করে দিয়েছেন। ক্ষমতা ধরে রাখতে বর্তমান সরকার নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনই রাজনৈতিক সংকটের একমাত্র সমাধান। আজকে দেশপ্রেমিক যারা যে সব মানুষ আছে। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সরকারের চলমান কার্যক্রমের অংশ হিসেবেই সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। অবৈধ দখলদারির বিভিন্ন ধরনের অভিযোগ বিভিন্ন সময় ছিল, আছে। তো এটা আমার মনে হয় এটাও একটা চলমান প্রক্রিয়া। যখন যেখানে যেটা গোচরীভূত হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এটাই স্বাভাবিক। সিটি কর্পোরেশন অনেক দায়িত্ব পালন করে, তো সেখানে অনেক সফলতা থাকতে পারে আর কিছু কিছু ব্যর্থতা থাকতে পারে। তো আমি বিচ্ছিন্নভাবে বলতে গেলে এটা দেরি হয়েছে, এটাকে সাধুবাদ জানানোর কোনো সুযোগ যেমনি নাই। শুধু সংবাদ আর বিনোদন নয়, দুর্যোগ দুর্ভোগে আর্ত মানবতার পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় সুনামগঞ্জের পর সিলেটের বন্যা দুর্গতদের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছে এনটিভি। আজ সিলেটের গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জে পানিবন্দী 2 শতাধিক পরিবারের হাতে ত্রাণ সহায়তা তুলে দেওয়া হয়। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন সজল ছত্রী। সুনামগঞ্জের পর এবার সিলেটের পথে বন্যা দুর্গতদের জন্য এনটিভির ত্রাণ সহায়তা। 1 মাসে 2 দফায় বন্যার কবলে পড়া সিলেটে দুর্যোগ যেন পিছু ছাড়ছে না। ক্ষতিগ্রস্ত হয়েছেন 10 লক্ষাধিক মানুষ। ঢলের পানি নামতে শুরু করায় আশ্রয়কেন্দ্র থেকে পানিবন্দী বসতঘরে ফেরা দুর্গতদের খাবারের জন্য নির্ভর করতে হচ্ছে অন্যের সহায়তার উপর। বন্যায় বিপর্যস্ত সিলেটের গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলার বানভাসী এমন 2 শতাধিক পরিবারের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেয় এনটিভি। আমরা খাজিয়া খুব শীঘ্র দোয়া করবা যে সাহায্য করছেন, এই সাহায্য আমরা পাইয়া অনেক খুশি হয়েছি। আমরা তাহলে বালা হরকা এখনো পর্যন্ত আমাদের গোয়াইনঘাট উপজেলায় শুধুমাত্র এই গণমাধ্যমের মধ্য থেকে এনটিভির পক্ষ থেকে এখানে আজকে ত্রাণ সামগ্রী নিয়ে আসার জন্য এখানে ধন্যবাদ জানাচ্ছি।
দুর্গত এলাকায় সরকারি ত্রাণ তৎপরতা চললেও প্রয়োজনের তুলনায় তা অপর্যাপ্ত। 2022 সালের বন্যা সকল প্রাকৃতিক দুর্যোগের সময় আমরা এনটিভিকে আমাদের পাশে পাই, দুর্গত মানুষের পাশে পাই। এই জন্য আমি কোম্পানিগঞ্জ উপজেলাবাসীর পক্ষ থেকে আমি এনটিভিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সময়ের সাথে আগামীর পথে স্লোগান নিয়ে যে এনটিভির যাত্রা শুরু হয়েছিল, এটাও কিন্তু সময়ের সাথে এনটিভি এখনও আছে। যেমন এই সময়ে যে বন্যা আক্রান্ত মানুষ, সময়কে অ্যাড্রেস করে বন্যা আক্রান্ত মানুষের পাশে যে দাঁড়িয়েছে, এই জন্য আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। সময়ের সাথে আগামীর পথে এই স্লোগান নিয়ে শুধু সংবাদ বা বিনোদন নয়, দুর্যোগময় পরিস্থিতিতে সবসময় দুর্গতদের পাশে থেকেছে এনটিভি, থাকবে আগামীতেও। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। 100 কোটি টাকা ছাড়িয়েছে আওয়ামী লীগের দলীয় ফান্ড। মোট 21টি ব্যাংক হিসেবে এই টাকা জমা আছে ক্ষমতাসীন এই দলটি। দলে কোষাধ্যক্ষ আশিকুর রহমানের নেতৃত্বে 4 সদস্য প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিবালয়ে ইসি সচিব শফিউল আজিমের কাছে 2023 পঞ্জিকা বছরের আয় ব্যয়ের হিসাব জমা দেয়। হিসাব বিশ্লেষণ করে দেখা যায় 2022 সালের তুলনায় 23 সালে আয় এবং ব্যয় দুটোই বেড়েছে। 2023 সালে দলটি ব্যয় হয়েছে 9,87,36,000 টাকা, যেখানে 2022 সালে ব্যয় ছিল 7,86,84,000 টাকা। 2023 সালে আয় হয়েছে 27,14,45,000 টাকা। এর আগের বছরের আয় ছিল 10,71,35,000 টাকা। বছর শেষে ব্যাংকে জমা ছিল 90,55,31,000 টাকা, যা বর্তমানে 100 কোটি টাকা ছাড়িয়েছে আওয়ামী লীগের দলীয় ফান্ডের জমা। বছর 9,37,36,000 টাকা। বছর শুরুতে ব্যাংকে এখন জমা যেটা আছে, এই বছর শুরুতে 73,27,54,000 টাকা। গত বছরের উদ্বৃত্ত হলো 17,27,09,000 টাকা। দুটো যোগফল করলে 90,55,31,000 টাকা। তারপরে 6 মাসের মধ্যে ইনকাম বেড়েছে, এখন আমরা 100 কোটি ক্রস করে গেছি। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের ঘটনায় কিলিং মিশনের অংশ নেয়া সব আসামিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। দুপুরে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। তবে চাঞ্চল্যকর ওই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী তথা মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীন এখনও রয়েছেন ধরাছোঁয়ার বাইরে, কারণ ওই খুনি এখন অবস্থান করছে দেশের বাইরে, এমনটাও জানিয়েছেন ডিবি প্রধান। তবে কি কারণে সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে খুন করা হয়েছে তা এখনও অজানা পুলিশের কাছে। এদিকে গতকাল চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেফতার হওয়া 2 আসামি ফয়সাল ও মুস্তাফিজকে আজ আদালতে তুলে 10 দিনের রিমান্ড চাওয়া হবে বলেও জানান ডিবি প্রধান। কিলিং মিশনের যে 7 জন, এই 7 জনের মধ্যে 7 জনই কিন্তু আটক আছে। বাংলাদেশের পার্টি আছে 5 জন, ইন্ডিয়ার পার্টি আছে 2 জন। এর ছাড়াও এর বাহিরে আরও 2 জন গ্রেপ্তার আছে। গতকাল যে মূল যে ঘাতক দলের 2 সদস্য ফয়সাল শাহজি এবং মুস্তাফিজকে আজকে আমরা আদালতে প্রেরণ করব এবং আমরা সেখানে তাদের জন্য 10 দিনের রিমান্ড আদালতের কাছে আমরা প্রার্থনা করব। সিলেট থেকে ট্রেনে চট্টগ্রামে আসার পথে তরুণীকে দলগত ধর্ষণের অভিযোগে আরও একজনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে ধর্ষণের ঘটনায় 4 জনকে আটক করা হলো। রেলওয়ে পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে সিলেট থেকে চট্টগ্রাম আসার পথে এক তরুণীকে দলগত ধর্ষণ করে ট্রেনে খাবার সরবরাহকারী সংস্থা এসএ কর্পোরেশনের 4 কর্মী। এ ঘটনায় তরুণীর অভিযোগের ভিত্তিতে জামাল, শরীফ ও রাশেদ নামে 3 জনকে ওই রাতেই আটক করে পুলিশ। এ ঘটনায় ট্রেনটির কর্তব্যরত গার্ডকে সাময়িক বরখাস্ত করা হয়। ভিকটিমকে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। ধর্ষণ ঘটনায় আটককৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে গতরাতে নোয়াখালীর বেগমগঞ্জ থেকে অপর আসামি আব্দুর রব রাসেলকে আটক করা হয়। গতকাল নোয়াখালীর বেগমগঞ্জ থানার কুতুবপুর থেকে ভোর রাত্রে অ্যারেস্ট করে আমরা নিয়ে আসি। আমরা আসলে এদের সম্পর্কে আগে কোনো অভিযোগ পাই নাই, আজকে অভিযোগ পেলাম। অভিযোগ পাওয়া মাত্রই আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি। সরকার বিচার ব্যবস্থাকে রাজনৈতিক হাতিয়ারে পরিণত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রাম আদালতে একাধিক মামলার হাজিরা দিতে গিয়ে একথা বলেন। খসরু বলেন, তার বিরুদ্ধে কত মামলা আছে তিনি নিজেও তা জানেন না। এমন হাজারো নেতাকর্মী মামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেন আমির খসরু।
কয়টা মামলা ভুলে গেছি, কোনো হিসাব নাই, মামলারও হিসাব নাই, হাজিরারও হিসাব নাই। সুতরাং কয়টা আমি নিজেও জানি না। কয়টা ছিল আজকে? 6টা, বেশি না, আজকে 6টা। না, বিচার ব্যবস্থা যখন রাজনৈতিক অস্ত্রে পরিণত হয় তার পরিণতি হিসেবে আমরা এটা ভোগ করছি আর কি। বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আধুনিক বিমান বাহিনী গড়ে তোলার যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। সকালে যশোর বিমান বাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদ খান বলেন, বাংলাদেশ বিমান বাহিনীকে আরও শক্তিশালী ও যুগোপযোগী করে গড়ে তোলা হচ্ছে। অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নাটোরের গুরুদাসপুরে ঈদের দিন বেড়াতে নিয়ে গিয়ে প্রেমিকাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত প্রেমিককে রাজশাহীর বাঘা থেকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব জানায়, ঈদুল আজহার দিন রাজশাহীর বাঘা থেকে সাব্বির তার প্রেমিকাকে নিয়ে বেড়াতে বের হয়। এক পর্যায়ে সাব্বির তার প্রেমিকাকে নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর এলাকায় তার এক আত্মীয়র বাড়িতে নিয়ে যায়। সেখানে প্রেমিকাকে ধর্ষণের পর ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় নির্যাতিতা গুরুদাসপুর থানায় মামলা দায়ের করলে তথ্য প্রযুক্তির সহায়তা বাঘা উপজেলার গড়গড়ি চাঁদপুর গ্রাম থেকে সাব্বিরকে গ্রেফতার করে র্যাব। মুসলিম বিশ্বের ঐক্য কেবল পারে ফিলিস্তিনকে মুক্ত করতে। আরব বিশ্বের নীরব ভূমিকা ইসরায়েলকে গণহত্যায় উৎসাহিত করছে বলে অভিযোগ করেন বক্তারা। যশোরের শিল্পকলা একাডেমিতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ ও গাদিরে খুম দিবসের ঘোষণা নিয়ে এক আলোচনায় বক্তারা এই কথা বলেন। তারা বলেন, বছর বছর ধরে হত্যা নির্যাতনের শিকার হয়ে আসছে ফিলিস্তিনি মুসলমানরা, অথচ জাতিসংঘ এবং নিরাপত্তা পরিষদের কোনো কার্যকরী ভূমিকা নেই। সেমিনারে উপস্থিত ছিলেন ইরানের কালচার কাউন্সিলর সৈয়দ রেজামির মোহাম্মদী, বিশিষ্ট আলেম সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভি সহ বিশিষ্টজনেরা। পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে নারীদের আরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। সাভার উপজেলা পরিষদের সমাজের অসহায় ও দুস্থ অবস্থা থেকে উত্তরণ করা নারী সহ স্থানীয়দের সাথে মত বিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন তারা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক মোর্শেদ আলম। এতে সুশীল সমাজ, জনপ্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি সহ নানা শ্রেণী পেশার মানুষ সভায় অংশ নেন। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে সহায়তা চেয়ে চিঠি দিয়েছে বিএনপি। প্রশাসন সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। বিকেলে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের পক্ষ থেকে অ্যাডিশনাল কমিশনার AKM হাফিজ আক্তারের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শনিবারের সমাবেশ থেকে নতুন আওয়াজ তৈরি হবে, আর এতে সরকার খালেদা জিয়াকে মুক্তি দিতে বাধ্য হবে। দাবি নিয়ে জাতীয়তাবাদী দল আন্দোলনের মাঠে রয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা আরও বলেন, দাবি আদায় করেই ঘরে ফিরবেন তারা। প্রশাসন আমাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন এবং আমাদের দলের ঢাকা সিটিতে আশেপাশে যারা রয়েছেন সবাই সেই সবাই অংশগ্রহণ করবেন এবং মিছিলের নগরীতে পরিণত হবে। এই আওয়াজ থেকে, এই সমাবেশ থেকে নতুন আওয়াজ তৈরি হবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দিতে বাধ্য হবে এই সরকার। ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে ওঠা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনকে চিঠি দিয়েছেন হাইকোর্টের আইনজীবী সালাউদ্দিন রিগান। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, সম্প্রতি আসাদুজ্জামান মিয়ার বিপুল সম্পত্তি নিয়ে জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তারপরও দুদক তা অনুসন্ধানে কোনো পদক্ষেপ নেয়নি, যা দুদকের নিষ্ক্রিয়তা প্রকাশ করে। পত্রিকায় প্রকাশিত এসব রিপোর্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জনগণের আস্থা, বিশ্বাস ক্ষুণ্ণ করে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। তাই এই বিষয়ে দুদককে অনুসন্ধানে অনুরোধ জানানো হয়। এদিকে সাবেক আইজিপি বেনজির আহমেদের রূপগঞ্জ, গুলশান, বাড্ডা, আদাবর এবং বান্দরবানের জব্দকৃত সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত। পদ্মা সেতু নির্মাণের জন্য নেয়া ঋণের সপ্তম ও অষ্টম কিস্তির মোট 314 কোটি 64 লাখ টাকার চেক হস্তান্তর করেছে সেতু কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এই চেক অর্থ সচিবের কাছে হস্তান্তর করেন। পদ্মা সেতু নির্মাণের জন্য সরকারের অর্থ বিভাগ 32,605 কোটি টাকা সেতু বিভাগকে ঋণ হিসেবে দেয়।
পদ্মা সেতু চালু হওয়ার পর এই পর্যন্ত ৮ কিস্তিতে সরকারকে ১,২৬২ কোটি ৬৬ লাখ টাকা পরিশোধ করেছে সেতু কর্তৃপক্ষ। এই সময় পদ্মা সেতু থেকে ১,৬৫৩ কোটি ৭১ লাখ টাকা টোল আদায় করা হয়েছে এবং তা থেকে ভ্যাট হিসেবে ২২৪ কোটি টাকা সরকারকে রাজস্বও দেওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রীর চীন সফর খুবই তাৎপর্যপূর্ণ, কারণ সেই সফরে রোহিঙ্গা প্রত্যাবাসন সহ অনেক গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে আলোচনা হবে। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে হাইয়ার এডুকেশন ইন বাংলাদেশ ও আমি প্রীতিলতা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিস্তা প্রকল্পে ভারত নাকি চীনের সহায়তা গ্রহণ করা হবে এমন প্রশ্নে মন্ত্রী বলেন, বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী ভারত সহায়তা করলে সেটাই ভালো হবে। ভারত বাংলাদেশ ট্রেন যোগাযোগ দুই দেশই লাভবান হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। ভারত বিশ্বস্ত বন্ধু, চীনের সাথে আমাদের সম্পর্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা আমরা যে সবার সাথে ব্যালেন্স করে আমাদের কূটনৈতিক তৎপরতা চালাতে পারছি, সেটির বহিঃপ্রকাশ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ভারত থেকে আসার পর চীনে যাচ্ছেন এবং চীন সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনে অনেকগুলো প্রকল্প নিয়ে আলোচনা হবে এবং আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর এই চীন সফরের মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে। আগামী রোববার থেকে শুরু হতে যাওয়া উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার সময় পরীক্ষার্থীদের সহায়তা করতে রাজধানীর সড়কে থাকবে ঢাকা মহানগর পুলিশের কুইক রেসপন্স টিম। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কথা জানান ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মুনিবুর রহমান। প্রত্যেকটা ডিভিশনে আমাদের কুইক রেসপন্স টিম থাকবে। যেখানে পরীক্ষা কেন্দ্র বেশি থাকবে, যেখানে ছাত্রছাত্রীর সংখ্যা বেশি হতে পারে, সেখানে রেসপন্স টিমটা বেশি থাকবে। এটা বিভিন্ন রুটে থাকবে। ওই রুটগুলোতে যেন যখন পরীক্ষার্থীরা সার্টেনলি রুট ফলো করবে, রুট ফলো করার সময় যখন বিভিন্ন কেন্দ্রে যখন পরীক্ষার্থীরা কোনো বিপদে পড়ে বা যদি তাদের সহযোগিতা প্রয়োজন হয়, তখন কুইক রেসপন্স টিমের সাথে সাথে তাদেরকে অ্যাড্রেস করতে পারে। আমাদের পজিশনগুলো জানা আছে, আমাদের কোন কোন ইন্টারসেকশনে কোন কোন পয়েন্টে এই ঝামেলাগুলো হতে পারে, সেখানে কুইক রেসপন্স টিমগুলো সজাগ থাকবে। বিয়ে করলো দুখান, কিন্তু ফেসবুকে রিপোর্ট করেছে একখান। ম্যারেজটা আমার তো হট হয়ে রয়েছে অনেক আগ থেকে। আমি আমার জান পাখি, সোনা পাখি, টিয়ে পাখি, কি করতেছো? ফেসবুকে একটা পোস্টে অ্যাংরি রিঅ্যাকশন দিচ্ছি। ডোন্ট টাচ মাই বডি। বড় বউয়ের প্রতি অনেক কি বেশি না মায়া মহব্বত, যাও তারে গিয়ে দেখাও। আমার কাছে আইছো কেলা? প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গট গট করে ছোট বউয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? আমি ভাবছিলাম তুমি বড় বউ বড় বইনের মতো থাকবা, কিন্তু তুমি বাইরে হচ্ছ আস্তে একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ ডাইনি আর তুমি সোনার ময়না পাখি। চুপ করো। ওরে খোদা, কান্না কাসুল। গুলশান বনানীর মায়েরা যেমন চুল কালার করে না, আমার তো মনে হইতেছে গনি মিয়া কোনো গুলশান বনানী মডার্ন মায়ের প্রেমে পড়ছে। আমি জীবনে বিয়ে যদি করি, একখান করবো দুইখান করবো না। তোরে ফিরে অ্যাভয়েড করব। আরে কি করতেছ? আরে বাইরে করতে বাইরে যা কইছি শুনো, গড়তে বাইরে তুমি কি করতেছ? তুমি কোথায় যাচ্ছ স্বামী আমার? হ্যাঁ, তুমি ছাড়া মোর কোনো গতি নাই। তোমার ঘরে একটুখানি দাও ঠাই। দেখাই দিচ্ছে ছোট বউ তার আসল রূপ, নাগিনী সাপিনী। শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর। আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল, আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।